বিএনপি সরকার গঠন করছে, শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরছেন, এই হেডলাইন দিয়ে ভিডিও করেছিলাম। সেটা দেখে একজন দর্শক কমেন্টসে মন্তব্য করেন, শুরু থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলাম, আজ আপনাকে আনসাবস্ক্রাইব করলাম। এতদিন আশা জাগিয়ে রাখার জন্য ধন্যবাদ। বুঝতে অসুবিধা হয় না, যিনি এই কমেন্টটি করেছেন তিনি আওয়ামী লীগের দৃঢ় সমর্থক। বিএনপি সরকার গড়বে, ভোটের ফল যাই হোক এটা তিনি মানতে পারেননি। কিন্তু 13 তারিখে ভোটের রেজাল্ট বেরোবার পর যখন দেখলেন বিএনপি 2/3 বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করছে, তখন তিনি পরদিনের এপিসোডে লিখলেন, আপনার প্রথম কথা সত্যি হয়েছে, কিন্তু পরের কথাটা কিভাবে সত্যি হবে? অর্থাৎ শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ কিভাবে ফিরবে দেশে, সেটা দেখার অপেক্ষায় আছি। এই প্রশ্ন যে ওই বিশেষ একজন দর্শকের তার একার প্রশ্ন তা নয়। গত মাসে জানুয়ারির 19-20 তারিখে প্রতিবেদন দিয়েছিলাম, শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেশে ফিরছেন। সেই থেকে অনেকেই জানতে চেয়েছেন, শেখ হাসিনা কি সত্যিই ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন? কিভাবে ফিরবেন? তার মাথার উপরে তো মৃত্যুদণ্ড, তাহলে ফিরবেন কি করে? দেশে ফিরলে এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং জামাত, এনসিপি, এরা তো তাকে ফাঁসি কাটে ঝোলাবেন। দেখুন, আমি জ্যোতিষী বা গণৎকার নই যে শেখ হাসিনার জন্ম রাশি নক্ষত্র বিচার করে তার দেশে ফেরার কথা বলছি। যদিও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা জ্যোতিষী গণনা করে বলেছেন যে শেখ হাসিনা মার্চ নাগাদ দেশে ফিরবেন। আমি গ্রহ নক্ষত্র বিচার করে তার ফেরার কথা বলিনি, বলেছি রাজনীতি ও কূটনীতির গতি প্রকৃতি বিচার করে। এই প্রতিবেদনে যেসব বিষয়ের ওপর ভিত্তি করে আমি এই পূর্বাভাস দিয়েছিলাম, অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেই, সেই বিষয়গুলো এখানে বলবো, তাহলেই বুঝতে পারবেন তার ফেরার সম্ভাবনা কতটা বাস্তব। তার দেশে না ফেরার সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সরকারের সবচেয়ে বড় ও শক্তিশালী শরিক, যেটা ছাত্র আন্দোলন তথা এনসিপির দলের নেতারা এবং জামাত ও তার সহযোগীরা, তাদের কি অবস্থান ছিল? তাদের তথাকথিত ফ্যাসিস্ট বিরোধী অবস্থান ছিল শেখ হাসিনার দেশে ফেরার সবচেয়ে বড় বাধা। আর এই বাধার মধ্যে যেটা ছিল ভয়ঙ্কর, সেটা হলো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দেওয়া মৃত্যুদণ্ড। সেই দণ্ড আজ এই মুহূর্তেও রয়েছে। তবে বড় কথা হলো, আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনূসের সরকার অতীত হয়ে যাবে। ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের, তাদের যে হত্যার বদলা নেয়ার মাথা যারা ছিল, ক্ষমতা থেকে সরে যাবে তারা 17 ফেব্রুয়ারির দুপুরবেলাতে। কিন্তু রাজা গেছে বলে কি রাজার জারি করা আইন শাস্তি চলে যায়? মানে বিচার চলে যায়, কিন্তু বিচারের যে দণ্ড, বিচারের বাণী, সেটা তো থেকেই যায়। সেটা তো কি যাবে? সেটা তো এখনো বহাল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ বহাল থাকবে? আর এখানেই বসে রয়েছে এই পুরো ব্যাপারটা। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স
আগামী সংসদের মানে 17ই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে, বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয় তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়, সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি? দেখুন, সংসদের আবার প্রথমেই বলেছি, একটু আগেই বললাম, সংবিধানের 93-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে? সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে 30 দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাশ না হয় তাহলে ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো, যেগুলো গত 18 মাসে হয়েছে বহু অধ্যাদেশ, এটা সুতরাং আইনে পরিণত করতে হলে 30 দিনের মধ্যে, একেবারে প্রথম অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে 30 দিনের মধ্যে সংসদীয় বিল আকারে সেগুলো পাশ করতে হবে। সমস্ত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেই অর্ডিন্যান্স পাশ করলে তবে সেই অর্ডিন্যান্স কার্যকরী থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ একটি নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছিল। তো সেই খসড়ায় তারা একটা নীতিগত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশের লক্ষ্যটা কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং এই সময়ে গৃহীত সমস্ত অর্ডিন্যান্সকে, সমস্ত কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া, যাতে পরবর্তীতে কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই খসড়া, সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে অধ্যাদেশ হয়নি। কিন্তু যাই হোক না কেন, যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা অধ্যাদেশ জারিও যদি হয়ে থাকতো, তাহলেও সংবিধানের যে নিয়ম রয়েছে, সংবিধানে যেটা বলা আছে বাংলাদেশের, তার বিরুদ্ধে কেউ যেতে পারে না। এবং সেই সংবিধান অনুযায়ী এই যে জিনিসটা, এই যে অধ্যাদেশগুলো, সেগুলো যদি ওই খসড়া অধ্যাদেশটা, সেগুলোও বাতিল হয়ে যাবে যদি না নতুন সংসদ পাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ, এই সংসদ, ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে। এইবার প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের 71-এর যুদ্ধ অপরাধীদের বাইরে যে আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম, এই জুলাইয়ের আন্দোলন, অভ্যুত্থান, এই সময়ে যেসব হয়েছে, কিংবা তাদের 15 বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায়
তাহলে শেখ হাসিনার সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির ব্যাপারটা কি হবে? অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে, যদি পাশ না করে এই সরকার, এই সংসদ ফেলে রেখে দেয়, যদি 30 দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। যদি পার্লামেন্টে তুললো না কিন্তু 30 দিন চলে গেল, তাহলে আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যাবে। তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, এই যেটা বিচার হয়েছে সেটাও ওই যে অর্ডিন্যান্স ওটাও বাতিল হয়ে যাবে। তাহলে প্রশ্ন থাকে, বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স, কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে? সেটাও কি বাতিল হবে নাকি হবে না? দেখুন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী